মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গল্প শুরু হওয়ার আগে হঠাৎ সন্ধে টিমের তরফ থেকে আপনাদের কাছে একটা ছোট্ট আবদার। আমরা 30,000 সাবস্ক্রাইবার্সের খুব কাছাকাছি এসে গেছি। বিগত দিনগুলোয় আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, সেই পরিমাণ ভালোবাসায় খুব শীঘ্রই পৌঁছে যাব 30-এর ঘরে। তাই আপনার কাছে একটাই অনুরোধ, গল্পটি আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন। আর হঠাৎ সন্ধেকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নিন। তবেই তো আমরা এলে আপনি সাড়া পাবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুনতে থাকুন। হঠাৎ সন্ধেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামে সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। আর লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার ওপর ভিত্তি করেই হয়ে থাকে। মধুপুর গ্রাম সংলগ্ন এক বিস্তৃত বনভূমিকে সেখানকার মানুষেরা ভুতুড়ে বাগান বলে ডাকে এবং সাক্ষাৎ জমের মতো ভয় পায়। সেই জঙ্গলের মধ্যে দিনে দুপুরে প্রবেশ করার সাহস বা বুকের বল কারোর নেই। রাতের বেলা ভুতুড়ে বাগান জুড়ে নাকি নেমে আসে সেখানে বসবাসকারী শত শত ভূত, প্রেত, পিশাচ, পিশাচিনীর দল। যেই নিরীহ মানুষ ভুলবশত সেই ভুতুড়ে বাগানের মধ্যে রাতের আঁধারে প্রবেশ করে, অবলীলায় তার প্রাণ যায় প্রেতাত্মাদের কবলে পড়ে। ঠাকুরমশাই কিভাবে ভুতুড়ে বাগানের এই বদনাম মোচন করবেন? কি উপায় তিনি ভুতুড়ে বাগানের মধ্যে থাকা সমস্ত অশুভ প্রেতেদের সেই জঙ্গল থেকে তাড়াবেন? হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও মধু গ্রামের জঙ্গল। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সুরজিৎ ঘোষ, প্রধান চরিত্রে তারানাথ এবং মানবদেব। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও মধু গ্রামের জঙ্গল। আমি কিন্তু আবার আপনাদের বারবার করে বলছি কর্তা, এই সন্ধে নামার মুখে আপনারা ভুলে ওই ভুতুরে বাগানের ভেতরে প্রবেশ করবেন না। আমি এতবার করে বারণ করছি, আপনারা কেন বুঝতে চাইছেন না বলুন তো? ওই বাগান মোটেও ভালো জায়গা নয়। কতবার আপনাদেরকে বলবো? আপনারা এখানকার মানুষ নন, তাই জানেন না। এই সমগ্র তল্লাটের
সাধারণ মানুষেরা ওই বাগানকে রাতের ভয়ঙ্কর দুঃস্বপ্নের থেকে বেশি ভয় পায়। সন্ধ্যার অন্ধকার নামার পর থেকে তো বহু দূরের কথা, দিনে দুপুরেও ওখানে পা রাখার কারো সাহস হয় না। কেবলমাত্র আমাদের গ্রাম মধুপুরের মানুষেরাই নয়, আশেপাশে 7 গাঁয়ের মেয়ে মরদের দল এই জঙ্গলটাকে ভীষণ রকমের ভয় পায়। এখানকার 8 থেকে 80 প্রায় সকল মানুষেরাই জানে এই জঙ্গলের কথা। এখানে কেউ কোনোদিন প্রবেশ করে না। বাইরে থেকে যে সমস্ত মানুষেরা এসে ভুলবশত ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করে তাদের আর নিস্তার নেই। প্রাণ নিয়ে সুস্থ সবল শরীর নিয়ে তারা আর বাড়ি ফিরতে পারে না কোনোদিন। তাই আপনাদেরকে বারবার বলছি আপনারা দয়া করে ওই জঙ্গলের ভেতর যাবেন না কর্তা, যাবেন না। একবার এই লোকটির কথা অন্তত ভরসা করে দেখুন। আপনারা যাবেন না, আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে। মধু গ্রামের ঠিক পাশে যে বিশাল বড় জঙ্গল রয়েছে তা ঘুরে দেখার জন্য দিবাকর, মানবদেব আর রূপনারায়ণ নামের 3 যুবক এসে হাজির হয়েছে। কিন্তু বহু দূর থেকে আসার কারণে ওদের জঙ্গলের মুখে ঢোকার ঠিক আগে অপরাহ্নের আলো ফুরিয়ে আসে। জঙ্গলটা খুবই শান্তশিষ্ট প্রকৃতি। এখানে কোনোরূপ হিংস্র পশুর উপদ্রব নেই। ওরা 3 বন্ধু মাঝে মধ্যেই এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ে মন ভালো রাখার জন্য। মধু গ্রামের পাশেই থাকা সেই জঙ্গলের মধ্যে ওরা প্রবেশ করতেই যাবে, আচমকা ঠিক এমন সময় কোথা থেকে গ্রামের একজন মানুষ এসে প্রায় কাঁদো কাঁদো সুরে বলল কথাগুলো। গ্রামের সেই মানুষটির কথা শুনে অবাক কণ্ঠে দিবাকর বলল, হালাই আপনি কেডা বলুন তো? এভাবে আমাকে বাধা দিচ্ছেন কেন? আর ভুতুরে বাগান কোনটা? এটা তো একটা জঙ্গল। তাছাড়া এই মাত্র যে আপনি বললেন বাইরে থেকে যে সব মানুষেরাই জঙ্গলের মধ্যে প্রবেশ করে তারা নাকি কোনোদিন ফিরে যেতে পারে না। বলি, আপনার এই সমস্ত কথার মাথা মুন্ডু আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। আপনার বলা এই সব কথার অর্থ কি? আমাকে ভয় দেখাইতেছেন নাকি? আমি এই পাশের মধু গ্রামের মানুষ। আপনাদের দেখেই আমি বুঝতে পেরেছি যে আপনারা বাইরে থেকে এসেছেন, তাই এখানকার রীতিনীতি সম্পর্কে কিছুই জানেন না। সেই জন্যই তো এমন পরিমরি করে ছুটে এলাম আপনাদের সে কথা জানাতে। আপনারা ওই যে জঙ্গলের মধ্যে ঘুরে দেখার জন্য এসছেন, ওই জঙ্গলটিকে এখন সবাই ভুতুড়ে বাগান বলেই ডাকে। হয়তো পৃথিবীর সেই আদিকাল থেকে সৃষ্টি লগ্ন হতে এই জঙ্গলের সৃষ্টি হয়েছে এই স্থানে। এই জঙ্গল ভালো নয় কর্তা, এই জঙ্গল ভালো নয়। রাতের আন্ধারে ওয়ানে না যাওয়াটাই শ্রেয়। বাইরে থেকে আপনাদের মতো যে সমস্ত মানুষেরা এখানে এসে নিছকই জঙ্গল ঘুরে দেখার আনন্দে এই ভুতুড়ে বাগানের মধ্যে একবার প্রবেশ করে, তারা আর নিজেদের প্রাণ নিয়ে বেশ এই জঙ্গলের বাইরে বের হতেই পারে না কিছুতেই। জঙ্গলের মধ্যে তাদের আধ খাওয়া মরদেহ পড়ে থাকতে দেখা গেছে বহুবার। যে বা যারা এই জঙ্গলের মধ্যে একবার প্রবেশ করে রাতের আন্ধারে তাদের প্রত্যেকেই সবাই প্রাণ হারায়। তাই বলি কর্তা, আপনারা চলে যান, এখান থেকে চলে যান। মধু গ্রামের ওই মানুষটির কথা শুনে এবার রূপনারায়ণ খানিকটা মেজাজের সাথে বলল, আরে কি মশাই, আপনি সেই তখন থেকে ভালো জায়গা নয় করে চলেছেন কেন বলুন দেখি? কি আছে সেখানে, কি আছে? রূপনারায়ণের এই কথা শুনে সেই মানুষটির চোখ মুখ জুড়ে যেন ঘনীভূত হলো এক ভয়ানক ভয়ের অন্ধকার। মুহূর্তের মধ্যে তার মুখ পুরো কালো হয়ে গেল। রূপনারায়ণের করা প্রশ্নের উত্তরে সে বলল, ওই ভুতুড়ে বাগানের মধ্যে এমন কিছু রয়েছে যাদের নাম এই সাঁঝের আন্ধার ঘনিয়ে এলে
মোটেও করতে নেই কর্তা, মোটেও করতে নেই। আপনার কি আমার কথা একটুও বিশ্বাস হচ্ছে না? গ্রামের লোকের এই কথা শুনে দিবাকর আর রূপনারায়ণ দুজনেই এবার হো হো করে হেসে উঠল ভীষণ রকমের। কোনো ক্রমে হাসি থামিয়ে তারা বলল, তোমরা হলে গ্রামের মূর্খ মানুষ, তাই তোমরা এইসব ভূত প্রেত অলৌকিক সত্তার উপর অন্ধবিশ্বাস করো। কিন্তু আমার মতো শিক্ষিত সমাজের মানুষেরা মোটেও বিন্দুমাত্র এইসবে বিশ্বাসী নয়। আমাদের সাবধান করে দেওয়ার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। এবার তুমি হালকা করে কেটে পড়ো তো দেখি। আজকের রাতটা আমরা এই জঙ্গলেই, তোমাদের ভাষায় কি বলে যেন, ভুতুড়ে বাগান, এই ভুতুড়ে বাগানের মধ্যেই কাটাবো। দেখবো আমাদের কি ক্ষতি হয়, কি ঘটে সাথে। আর দু একটা ভূতের সাথে তো দেখা হতে পারে নাকি? একেবারে ঠিক কইছো ভাইয়া। আরে আমি তো সবসময় ঠিক কথাই বলি। এই লোকটাকে ভাগাতো দেখি। অচেনা ছেলেগুলোর এই রঙ্গ তামাশা দেখে গ্রামের মানুষটি খানিকটা নির্বাক হয়ে পড়ল। সে বিষণ্ণ কণ্ঠে বলল, ঠিক আছে কর্তা, আমার মনে হয়েছিল আপনাদের সবটা জানানো উচিত, সেই জন্যই আমি এখানে আপনাদেরকে জানাতে এসেছিলাম। এবার আপনাদের বিবেচনা, পরে কিন্তু আফসোস করবেন, এই বলে রাখলাম। এই কথা বলে সেই গ্রামের মানুষটি এবার হন্তদন্ত হয়ে চলে গেল মধু গ্রামের পথে। সে চলে যাওয়া মাত্রই দিবাকর আর রূপনারায়ণের দিকে তাকিয়ে তাদের অন্য আর এক বন্ধু, যে এতক্ষণ যাবৎ চুপচাপ তাদের উভয় পক্ষের বাকবিতণ্ডা শুনছিল, অর্থাৎ মানবদেব, এবার মুখ খুলল, বলল, ভাই দিবাকর এবং রূপনারায়ণ, তোমাদের উভয়ের উদ্দেশ্যেই আমি একটা কথা বলছি। ওই মানুষটার চোখ মুখের মধ্যে কিন্তু স্পষ্টতই একটা ভয়ের ছাপ ছিল। সে আমাদের নিশ্চয়ই অনর্থক ভয় দেখানোর চেষ্টা করেনি, আর সে চেষ্টা করেই বা তার কি লাভ? তাহলে কি সত্যি এই জঙ্গলের মধ্যে এমন কোনো অশুভ শক্তির বসবাস রয়েছে যা আমাদের মতো মানুষদের জন্য মারাত্মক ক্ষতিকারক? আরে এইসব তুমি কি বলছো ভাই মানবদেব? তোমার মুখ থেকে এরকম কথা শুনবো আমরা আশা করিনি। আমরা এই যুগের ছেলে, ওইসব ভূত প্রেতের অস্তিত্বে মোটেও বিশ্বাসী নই। আমরা দুজনেই তোমাকে নিশ্চয়তা দিচ্ছি এ ব্যাপারে। আরে ওই জঙ্গলের মধ্যে রাত কাটালে আমাদের বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না। তুমি নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয় চলো তো আমাদের সাথে, চলো দেখি। আরে ওই লোকটা এসে আমাদের আত্মবিশ্বাসে একটু নড়চড় লাগিয়ে দিয়ে গেছিল, কি বলো ভাইয়া? চলো 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 চলো। রূপনারায়ণ আর দিবাকরের কথায় আশ্বস্ত হয়ে মানবদেব সহ ওরা তিনজন এবার প্রবেশ করল ওই ভুতুড়ে বাগানের মধ্যে। কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করার সাথে সাথে মানবদেবের সারা শরীর জুড়ে যেন একটা অদ্ভুত শিহরণের বন্যা বয়ে গেল। সে খেয়াল করল না যে তার নিজের অজান্তে একটা অদ্ভুত উজ্জ্বল আলোর রেখা একটু একটু করে ঘিরে ধরছে তার চারপাশ, যেন কোনো একটা সুরক্ষার বলয় খুব দ্রুততার সাথে সৃষ্টি হচ্ছে তার দেহের উপরিভাগে। ভাই ভাই, কিসের কিসের একটা আওয়াজ হলো না? কেমন একটা অদ্ভুত আওয়াজ আমি কানে পেলাম। তোমরা পেয়েছো? এখন রাত প্রায় অনেকটা গভীর বলা চলে। হাঁটতে হাঁটতে ওরা জঙ্গলটার একেবারে মাঝ বরাবর এসে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। শেষ বিকেলের অল্প আলোয় দেখা জঙ্গলের চারপাশ আর এখন সম্পূর্ণ এই নিকষ কালো নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে প্রত্যক্ষ করা জঙ্গলের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। রাত যত গভীর হচ্ছে, এই সমগ্র জঙ্গল যেন একটু একটু করে নিজের রূপ পাল্টে নিচ্ছে বহুরূপী কিরকিটির ন্যায়। ওরা আসার সময় খেয়াল করেছে এই জঙ্গলে খুব একটা পশু পাখি নেই, কিন্তু
রাতের অন্ধকার নামার সাথে সাথে উঁচু উঁচু আম, জাম, কাঁঠাল গাছের মগ ডাল থেকে ভেসে আসা পাতা নড়াচড়ার শব্দ ভাসছে। কারা যেন লাফিয়ে বেড়াচ্ছে উঁচু গাছের ডালে ডালে, ফিসফিস করে কথা বলছে নিজেদের মধ্যে। মস্ত বড় তাল আর সুপারি গাছের মাথাগুলো থেকে কেমন যেন মাঝে মধ্যে খিলখিল করে হাসির শব্দ শোনা যাচ্ছে। আর রাতের সাদা জ্যোৎস্নায় দেখা যাচ্ছে ধপধপে সাদা কোনো কিছু। জঙ্গলের মধ্যে থাকা জলাশয়ের ধারে শত শত বাঁশ ঝাড়, নুইয়ে পড়া বাঁশগুলো কেমন যেন অদ্ভুত রকমের মচ মচ শব্দ করে খুব অস্বাভাবিকভাবে দুলে উঠছে, যেন এই প্রত্যেকটা বাঁশগুলোর ওপর অদৃশ্য কেউ বসে আপন মনে খেলার ছলে দোল খাচ্ছে। একটা খিলখিলে অট্টহাসির শব্দ কানে খুব কাছে হতে বেশ ভয়ার্ত কণ্ঠে কথাগুলো বলল মানবদেব। তার এই কথা শুনে দিবাকর এবং রূপনারায়ণ নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল, কিন্তু প্রতিবাদ করার কোনো সাহস তাদেরও এখন আর অবশিষ্ট নেই। তারা এতক্ষণে বেশ বুঝতে পেরেছে যে সত্যি রাতের বেলায় এই জঙ্গলের মধ্যে প্রবেশ না করলেই হয়তো তারা বুদ্ধিমানের কাজ করত, কিন্তু সেই কথা ওরা এখন মানবদেবের সামনে বলবে কিভাবে? একটা সনসনে হাওয়া সহসা তড়িৎ বেগে যেন ওদের গা ঘেঁষে ধেয়ে গেল সামনের দিকে। ওদের কানে ভেসে এলো একদল বাচ্চা ছেলে মেয়ের খিলখিলে নাকি সুরের হাসির শব্দ। মনে হলো শুধু হাওয়াই নয়, হাওয়ার সাথে দৌড়ে গেল যেন একদল ছোট ছোট অতৃপ্ত অশরীরী বাচ্চা ছেলে মেয়ে, যাদের খনা খনা নাকি সুরের হাসির শব্দ ওদের প্রত্যেকের কানে এসেছে। আরে ভয় পেও না আমায়, আমি তোমার কোনো ক্ষতি করব না, এসো আমার কাছে এসো। এইবার যেন ওদের তিনজনের মাথায় গোটা আকাশ ভেঙে পড়ল। বুকের মধ্যে হৃদস্পন্দনের মাত্রা এক ধাক্কায় বেড়ে গেল কয়েক গুণ। জঙ্গলের মধ্যে চোখের পলকে দপদপ করে চলে উঠল হাজার হাজার অসংখ্য অগণিত লাল লাল ঘোলাটে চোখ, আর আকাশ বাতাস কাঁপিয়ে কারা যেন বহু দূর থেকে বলে উঠল কথাগুলো। এইসব এইসব কি হচ্ছেটা কি? আমি তোমাদের বারবার করে বারণ করেছিলাম এই জঙ্গলের মধ্যে রাতের বেলায় ঢোকার কোনো দরকার নেই। এখন বুঝতে পারছিস তো, মধু গ্রামের ওই মানুষটার কথা শুনলে আমাদের আখেরে মঙ্গলই হতো। তোরা তখন কেউ আমার কোনো কথা শুনলি না। মধু গ্রামের ওই মানুষটাও নিঃস্বার্থভাবে শতবার আমাদের সাবধান করার চেষ্টা করেছিল রাতের অন্ধকার নামলে নাকি এই জঙ্গলের মধ্যে কেউ প্রবেশ করে না। এই জঙ্গলটা নাকি আসলে ভয়ানক অতৃপ্ত আত্মাদের বাসভূমি, কিন্তু তোরা কেউ তার কথায় বিন্দুমাত্র বিশ্বাস করিসনি। এমনকি আমি যখন বারণ করেছিলাম আমাকেও নিশ্চয়তা দিয়েছিলিস যে আমার কোনো ক্ষতি হবে না, এই কথা বলেছে। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে তোদের কথা শুনে এই জঙ্গলের মধ্যে প্রবেশ না করলেই হয়তো ভালো হতো। আর বুঝি এই যাত্রায় রক্ষা পাওয়া গেল না। আগামীকাল সকালে হয়তো আমাদের মরদেহ বিভৎস ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকবে এই জঙ্গলেরই কোনো এক স্থানে। মানবদেবের এই কথা শেষ হতে না হতেই ওরা দেখল জঙ্গলের চারপাশ থেকে বেরিয়ে আসছে ছোট বড় নানা মাপের নানান আকৃতির কিম্ভূত কিমাকার দর্শন অদ্ভুত সব কালো কালো কুচকুচে ছায়া মূর্তির দল। আম, জাম, কাঁঠাল গাছের মাথা থেকে সরীসৃপের মতো বুকে ভর দিয়ে নামছে কিছু ভূত। তাল আর সুপারি গাছ থেকে মট মট শব্দে এক পায়ে নেমে আসছে একানরে। বাঁশ গাছের মাথায় বসে মনের সুখে দোল খাচ্ছে বিঁশো। পুকুর থেকে উঠে আসছে মেহু পেতনি।
স্কন্ধ কাটা তার ছিন্ন মস্তকটা নিয়ে ফুটবলের মতো লাফিয়ে লাফিয়ে খেলছে এদিক ওদিক। শাকচুন্নি আর প্রেতনির দল খিলখিল করে হাসছে, তাদের মূলোর মতো বিকট দম্ভ রাশি বের করে। এই দৃশ্য দেখে ওরা তিনজন এবার প্রাণপণে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগাতে শুরু করলো পাগলের মতো। কিন্তু ওরা জানে না আজ রাতে এই ভুতুড়ে বাগান তাদের গিলে খাবে। দিবাকর আর রূপনারায়ণের ওপর ঝাঁপিয়ে পড়ল শত শত অশরীরী অশুভ প্রেতাত্মার দল। মানবদের হোঁচট খেয়ে পড়ে গেল মাটির ওপর। তার চোখের দৃষ্টি ক্রমশ আবছা হয়ে এলো, কিন্তু জ্ঞান হারানোর চরম মুহূর্তেও সে দেখল একটা তীব্র উজ্জ্বল আলোর রেখা ক্রমেই ছড়িয়ে পড়ছে তার চারিদিকে। একটা শক্তিশালী সুরক্ষার বলয় যেন সৃষ্টি হচ্ছে তার চারপাশ জুড়ে। সকাল থেকেই গভীর নিম্নচাপের জেরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। জমজম করে বৃষ্টি হয়েই চলেছে একটানারে। আজ ছুটির দিন নয়, তবে শরীর খারাপের জন্য কাজে যেতে একদম মন চাইছে না। ঘরেই থাকার সিদ্ধান্ত নিয়েছি, তবে এইভাবে বৃষ্টি বাদলা দিনে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকাটাও আমার কাছে ভীষণ কষ্টকর ব্যাপার। কিছুতেই যেন আমি সঠিকভাবে সময় কাটিয়ে উঠতে পারছি না, আর সেই জন্যই আমার মন এমন বিষণ্ণ হয়ে পড়ছে। এক পেয়ালা চা নিয়ে খোলা জানালার দিকে তাকিয়ে আমি বিছানার উপর বসেছিলাম। আচমকাই আমার চোখ গেল রাস্তার দিকে। দেখলাম ছাতা মাথায় দিয়ে হন্তদন্ত হয়ে কিশোরী সেন এগিয়ে আসছে আমার বাড়ির দিকেই। কিশোরীকে দেখে আমি ভারী খুশি হলাম। যাক, এরকম বৃষ্টি বাদলার আবহাওয়ার জন্য একজন গল্প করার সঙ্গী অন্তত পাওয়া গেল। এই ভেবে বিছানা থেকে নেমে আমি ঘরের বন্ধ দরজার আগল খুলে দিতেই কিশোরী এক মুখ হেসে আমার দিকে তাকিয়ে বলল, আমি ঠিক জানতাম যে তুমি আজও তোমার বাড়িতেই থাকবে, আর সেই জন্যই তো এমন সাত সকালেই চলে এলাম তোমার কাছে, না বলে কই। ভায়া, এভাবে না বলে কই চলে এলাম বলে কিছু বিরক্ত বোধ করলে নাকি? আহা, ছি 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 কিশোরী, তুমি কী রকম কথা বললে বলো দেখি। তুমি আমার বাড়িতে এসেছো আর আমি তাতে বিরক্ত বোধ করবো? তাও আবার হয় নাকি? তোমার সাথে কি আমার সেই সম্পর্ক? আর বলো না ভাই কিশোরী, সকালবেলাতেই শরীরটা ভীষণ রকমের খারাপ লাগলো, সেই জন্য আজ আর অফিসে যাইনি। তা তুমি এসছো, ভালোই করেছো। দুই বন্ধু মিলে এবার বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে, কি বলো? সে কি গো ভাই, আরে আমি তো এলাম তোমাকে সাথে করে নিয়ে একটিবার মঠ লেনে যাব বলে। আরে শরীর খারাপ লাগছে বলে বাড়িতে বসে থাকবে, এটা কি হয় নাকি? এর থেকে বরং আমরা দুই বন্ধু মিলে চলো একটিবার ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। এতে মন মস্তিষ্ক সবই বরং ভালো হয়ে যাবে, আবার আগের মতন পুরোপুরি তরতাজা বোধ করবে। এমন বৃষ্টি বাদলার দিনে ঠাকুরমশাই বলা ওই সমস্ত আদিভৌতিক ও রোমাঞ্চকর ভূতের গল্পগুলো না শুনলে ঠিক মনটা ভালো হয় না। আর দেখবে যাবতীয় শরীর খারাপ যেমন একেবারে দেহ ছেড়ে পালিয়ে যাবে। আরে ওটাই তো হলো আসল খেলা, আমাদের সকল ক্লান্তি কাটানোর একমাত্র উপায়। সত্যি ঠাকুরমশাইয়ের গল্প বলার যতই প্রশংসা করি না কেন, ততই যেন কম হয়ে যায়। মানুষটার বলা বিভিন্ন ঘটনার কথা শুনে একটা বিশ্বাসযোগ্য বলে মনে না হলেও তিনি এত সুন্দরভাবে সেই ঘটনাগুলো কি বর্ণনা করেন যে ওই সমস্ত দৃশ্যপট যেন আমরা নিজেদের চোখের সামনে দেখতে পাই, আর মনে হয় সেই সব ঘটনা বুঝি আমাদের সাথেই ঘটছে। ঠাকুরমশাইয়ের গল্প শোনার আসরে একবার বসলে না, সেই গল্পের আসর শেষ অবধি উঠতে পারি না। তাই বলি চলো ভায়া, সেখানে গেলে তুমি সুস্থ হয়ে উঠবে পুরোপুরিভাবে। কথাটা শেষ করে হো হো করে রসিকতার হাসি হেসে উঠল কিশোরী। আমি বুঝলাম সে সত্যি কিছু ভুল বলেনি। ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে একবার ঘুরে এলে নেহাত মন্দ হয় না। আর কি, চা খাওয়া শেষ করে দুখানি ছাতা নিয়ে দুই বন্ধু মিলে মাথায় দিয়ে ঘরের দরজা বন্ধ করে মঠ লেনের উদ্দেশ্যে যাওয়ার সময় ৫ মাথার মোড় থেকে
তারানাথ তান্ত্রিকের অত্যন্ত পছন্দের সিগারেট পাসিং শো একখানা প্যাকেট কিনে নিতেই আমাদের কিছুতেই ভুল হলো না। পাসিং শোয়ের প্যাকেট কিনে আমরা আবার পুনরায় ফের নতুন উদ্যমে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একসময় এসে পৌঁছালাম ঠাকুর মশাইয়ের গৃহের বন্ধ সদর দরজার সম্মুখে। কিশোরী দরজায় করাঘাত করল কয়েকবার। ঠাকুর মশাই, বলি ও ঠাকুর মশাই, গৃহে আছেন নাকি? আমি কিশোরী, আমি আর বিভূতি এসেছি, দয়া করে একটিবার দরজাটি খুলুন। কিশোরীর অমন ধারা উচ্চ কণ্ঠের হাঁকডাক শুনে ঘরের ভেতর থেকে চারি প্রায় চেঁচিয়েই আমাদেরকে বলল, যাচ্ছি কাকা বাবুরা, আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাচ্ছি। প্রায় কিছুক্ষণ অপেক্ষা করার পর চারি আমাদের সামনে এলো, এসে সদরের দরজাখানা খুলে দিল। আমাদের দেখা মাত্রই ফুটফুটে বাচ্চা মেয়েটা জলমলে মিষ্টি হাসি হেসে বলল, আসুন আসুন কাকাবাবু, আপনারা ভিতরে ঢুকে আসুন। এই বৃষ্টির মধ্যে আপনারা আর এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবেন না। অসময়ের এই বৃষ্টিতে ভিজলে আপনাদের আবার শরীর খারাপ করতে পারে। ঠিক আছে, আমরা ঢুকছি। তার আগে বলো তুমি কেমন আছো? আগে হ্যাঁ কাকাবাবু, ঈশ্বরের আশীর্বাদে আমরা বেশ ভালোই আছি। তা আপনারা কেমন আছেন? আমি চারির সাথে একটু রসিকতা করেই বললাম, আসলে আমরা দুজনেই ভালো নেই চারিমা। এইরকম আবহাওয়ায় যদি একটু তারানাথ ঠাকুরমশাইয়ের কাছে গল্প নাই শুনি, তাহলে কি আর ভালো থাকা যায়? আচ্ছা বেশ, বাকি কথা না হয় ভিতরেই হবে। আপনারা এবার দয়া করে ভিতরে চলুন তো। হ্যাঁ হ্যাঁ চারিমা, তুমি ঠিকই বলেছ। চলো চলো, এবার বরং ঘরের ভিতরে যাওয়া যাক, বাকি কথা না হয় তারপরই হবে। কিশোরীর কথা সমাপ্ত হতেই আমরা সকলেই এবার ঘরের ভেতর ঢুকে এলাম। আমরা ঘরের অভ্যন্তরে ঢুকে আসার সাথে সাথেই চারি পুনরায় সদরের দরজা বন্ধ করে দিল অতি দ্রুততার সাথে। ভিজে ছাতা আর জুতো জোড়া দাওয়ার এক কোণে নামিয়ে রেখে আমরা উঠে এলাম ওপরে। আড্ডা ঘরে রাখা তক্তপোষের উপর এসে বসা মাত্রই অপর ঘরের ভেতর থেকে তারানাথ তান্ত্রিক বেরিয়ে এসে আমাদের উদ্দেশ্যে সৌজন্যমূলক হাসি হেসে বললেন, আরে আরে কিশোরীরা যে এসেছো তোমরা, তা বেশ ভালোই হলো। আজ একটু আড্ডা দেওয়ার সঙ্গী পাওয়া গেল। কই রে চারিমা, মা চারি, এই কাকাবাবুরা এসেছেন, এই কাকাবাবুদের জন্য একটু চায়ের ব্যবস্থা কর দেখিনি। সাথে আমার জন্য এক পেয়ালা করিস। গরম গরম চার তোর হাতের মুড়ি মাখা হলে আড্ডার আসর একেবারে জমে যাবে। ঠাকুরমশাইয়ের মুখে এই কথা শুনে দেখলাম চারি গুটি গুটি পায়ে রান্নাশালার দিকে চলে গেল। আমরা সকলে এবার তক্তপোষের ওপর বেশ আরাম করেই বসলাম। বাইরে অনবরত হয়ে চলা এক টানা বৃষ্টির ঝমঝম শব্দ আমাদের কানে এসে আঘাত করল। মাঝে মধ্যেই গুড়গুড় শব্দে গর্জে উঠছে মেঘ। প্রকৃতির অবস্থা দেখে বোঝা যায় যে আজ আর বৃষ্টি থামবার বিন্দুমাত্র আশঙ্কা নেই। এইরূপ প্রাকৃতিক দুর্যোগ প্রায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশটায় একটা হাড় হিম করা ভয়ের গল্প হলে গোটা বিষয়টা পুরোপুরি জমজমাট হয়ে যাবে। এই কথা আমার মনের মধ্যে আসতেই দেখলাম কিশোরী ঠাকুরমশাইয়ের জন্য 20 পয়সা দিয়ে কিনে আনা সিগারেটের প্যাকেট উপহার স্বরূপ বাড়িয়ে দিয়ে হাসতে হাসতে আমার মনের কথাটাই সে মুখের ভাষায় প্রকাশ করল। সে বলল, এই নিন ঠাকুরমশাই, আসার পথে এই সিগারেটের প্যাকেটখানি আপনার জন্য কিনে এনেছিলাম। আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে ভীষণ আনন্দ পাই। অবশ্যই নেব, কেন নেব না? তোমরা আমার জন্য ভালোবেসে এক প্যাকেট পাসিং শো কিনে নিয়ে এনেছো, আর আমি তা নেব না, তাই আবার হয় নাকি? বুঝলে হে কিশোরী, এই সিগারেট আমার অত্যন্ত পছন্দের, কিন্তু তোমাদের কাছ থেকে এইভাবে বারবার সিগারেটের প্যাকেট নিতে আমার ভীষণ সংকোচ বোধ হয়।
ছিছি ঠাকুরমশাই, এই আপনি কি বলছেন? আমাদের কাছ থেকে সিগারেটের প্যাকেট নিতে আপনার সংকোচ বোধ হবার তো কোনো কারণই নেই। আমাদের কাছ থেকে এ তো আপনি কিছুই নেন না, শুধু সিগারেট প্যাকেটই নেন। আমাদের শোনান তার বিনিময়ে অনেক সুন্দর সুন্দর নানা স্বাদের লোমহর্ষক গল্প। সেই সব কাহিনীর বিনিময়ে এই সিগারেট আপনি গ্রহণ করেন। এটা তো তার কাছে কিছুই নয়। এবারেও না হয় আপনি এটুকু গ্রহণ করুন। কিশোরীর দিকে তাকিয়ে আমার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এতদিন পর এই প্রথমবার তাকে নিয়ে আমার খানিকটা গর্ববোধ হলো। সে যে এত সুন্দরভাবে বিচক্ষণতার সাথে এইভাবে গল্প বলার প্রস্তাব রাখবে তা অন্তত আমার ধারণার পুরোপুরি বাইরে। ঠাকুরমশাই কিশোরীর কথায় নিদারুণ প্রসন্ন হয়েছেন তা তার ঠোঁটের কোণে সদ্য জন্ম নেওয়া হাসির আভাস দেখেই পরিষ্কার বোঝা গেল। ঠাকুরমশাই মৃদু হেসে উজ্জ্বল দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে কিশোরীর হাত থেকে সিগারেটের প্যাকেটখানা নিয়ে প্যাকেট থেকে একখানি সিগারেট বের করলেন। তারপর সেটিতে আগুন ধরিয়ে টান দিতে শুরু করলেন আর চুপচাপ বাইরের দিকে তাকিয়ে বসে রইলেন বেশ কিছুটা সময়। আমি কিংবা কিশোরী আমরা দুজনেই তার এই লক্ষণ খুব ভালোভাবেই জানি। তিনি অতীতে ঘটে যাওয়া ঘটনা স্মৃতির অতল সমুদ্র থেকে তুলে আনার চেষ্টা করছেন মণিমুক্তার ন্যায়, কোনো এক লোমহর্ষক ভয়ানক অভিজ্ঞতার কাহিনী। ইতিমধ্যে চারি এসে ঘরের ভেতর প্রবেশ করে আমাদের জন্য নামিয়ে রেখে গেল গরম গরম চা আর একটি বড় পাত্র করে বেশ অনেকটা মুড়ি মাখা। ভিজে অঙ্কুরিত ছোলা, নারকেল কুঁচো, বাদাম ভাজা, কুসুম বীজ ভাজা সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মুড়ি মেখেছে সে। এক কাবল মুড়ি মুখে তুলে তা চিবুতে আরম্ভ করল কিশোরী। আমি ঠাকুরমশাইয়ের দিকে এক পেয়ালা চা বাড়িয়ে দিয়ে একটা নিলাম আমি এবং অপর আরেকটা দিলাম কিশোরীকে। ঠাকুরমশাই সিগারেট খাওয়া সমাপ্ত করে অবশিষ্ট ফিল্টারটুকু চাইদানি হিসাবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, আজ আমি তোমাদের একটা হাড় হিম করা ভয়ের গল্প বলবো। এই গল্প আজকে নয়, আজ থেকে বহু বছর আগের এক ঘটনার কথা। চায় চুমুক দিয়ে আমি আর কিশোরী এবার আরও কাছাকাছি এসে বসলাম। বাইরে বৃষ্টির বেগ যেন কমবার বদলে আরও বেশ কিছুটা বেড়ে গিয়েছে। যত সময় এগিয়ে যাচ্ছে ততই যেন পরিবেশের মধ্যেকার তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করেছে। চারপাশের মধ্যেই বইছে একটা সনসনে ঠান্ডা হাড়ে কাঁপুনি ধরানোর মতো বাতাস। মেঘলা আবহাওয়ার কারণে সূর্যদেব মুখ দেখাতে না পারার দরুন চারপাশ জুড়ে বিরাজমান একটা অদ্ভুত অন্ধকার, যা মোটেও স্বাভাবিক নয়। ঠাকুরমশাই এবার বলতে শুরু করলেন তার অভিজ্ঞতার গল্প। তিনি বললেন, তোমরা তো জানো যে আমি বরাবর একটু ভবঘুরে স্বভাবের মানুষ ছিলাম। নানা জায়গায় ঘুরে ঘুরে বেড়াতাম, অতীতকালে সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবেই। ঘরের চার দেওয়ালের ওই গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে নিজেকে বন্দি করে রাখতে আমার এতটুকু মন চাইতো না, ভীষণ কষ্ট হতো। তাই বারে বারে কেবলমাত্র ঈশ্বরের ওপর ভরসা রেখে আমি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ঘুরে ঘুরে বেরিয়েছি বিভিন্ন অজানা অচেনা প্রান্তরে। আজ আধপেটা ভাত খেলে কাল কি খাবো, কোথায় থাকবো, কি পড়বো, এই সমস্ত কিছু চিন্তা মস্তিষ্ক থেকে পুরোপুরিভাবে ছেড়ে ফেলে শুধুমাত্র হেঁটে গেছি বিরামহীনভাবে। আর পথে চলার সময় যে সমস্ত বিপদগ্রস্ত মানুষদের সাথে আমার মোলাকাত হয়েছে, আমি তাদের চেষ্টা করেছি যথাসাধ্য বিপদ থেকে উদ্ধার করার। তবে হ্যাঁ,
মাঝে মধ্যেই আমার মা এবং পরিবারের অন্যান্য মানুষদের জন্য ভীষণ মন খারাপ করত। আর ঠিক তখনই আমি সমস্ত কিছু ছেড়ে ছুটে আসতাম ঘর পানে। সেই জন্যই আমার গুরুদেব আমায় বলেছিলেন, সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া আমার এই জন্মে হবে না, তাই সেই চেষ্টা করেও কোনো লাভ হবে না। সেবার মায়ের জন্য মন খারাপ হওয়ায় আমি ঘরে এসেছি কয়েকটা দিন কাটাবো বলে। ঠিক এমন সময় একদিন সকালে আমাদের গৃহে এসে হাজির হলো এক যুবক। দাওয়ায় বসে আমি কি যেন একটা কাজ করতে অত্যন্তই ব্যস্ত ছিলাম। ঠিক এমন সময় সেই যুবক আমার নিকটে এগিয়ে এসে দুহাত জড়ো করে বলল, আগে নমস্কার ঠাকুর মশাই, আপনি আমাকে চিনতে পারছেন? আমি মানবদেব। এর আগে আপনার সাথে আমার বহুবার পরিচয় হয়েছে, আমি আপনার গৃহে অনেকবার এসেছি। আপনি আমাকে শেষের বার কোনো এক গুরুতর বিপদের সম্ভাবনা করে একটি রক্ষা কবচ দিয়েছিলেন এবং আমায় বলেছিলেন এই রক্ষা কবচ যেন আমি সর্বক্ষণ আমার সঙ্গে সঙ্গে রাখি। সেই ব্যাপারে এবার আমার মনে পড়ল যুবকের আসল পরিচয়। সত্যিই তো মানবদেবের সাথে আমার এর পূর্বে মোলাকাত হয়েছে বেশ অনেকবারই, আর আমার দেওয়া ওই রক্ষা কবচের কথাও আমার স্মরণে এলো। দেখলাম সেই রক্ষা কবচ সে তার নিজের গলায় লাল সুতোর সাথে বেঁধে রেখেছে। আমার দেওয়া ওই রক্ষা কবচ থেকে ছড়িয়ে পড়ছে এক উজ্জ্বল আলোর মৃদু আভা। আমি হাসতে হাসতে মানবদেবের দিকে তাকিয়েই বললাম, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসলে কি বলতো, মাঝে বেশ কয়েকটা বছর তোমার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তাই সেই জন্যই তোমায় চিনতে পারিনি প্রথমটায়। এসো এসো, বহুদিন পর আবার তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমার ভীষণ ভালোই লাগলো। সেই যুবক তথা মানবদেব এবার এগিয়ে এসে আমার পায়ের ধুলো মাথায় নিল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, থাক থাক বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। ঠাকুর মশাই, মাত্র কিছুদিন আগেই আমি এক ভয়ানক অতিলৌকিক বিপদের মুখোমুখি হয়েছিলাম। কেবলমাত্র আপনার জন্যই আমার প্রাণ রক্ষা হয়েছে এই যাত্রায়। আমি দেখলাম মানবদেবের মুখটা মুহূর্তের মধ্যেই কালো হয়ে গেল দুশ্চিন্তায়। আমি তাকে ইশারায় বসতে বলে তার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মানবদেব? হঠাৎ করে তুমি এরকম কথা বললে কেন? কি বিপদের মুখোমুখি হয়েছিলে তুমি, যার কারণে তোমার প্রাণ সংশয় দেখা দিয়েছিল? আমার এই প্রশ্নে এবার সে যেন ঢুকরে প্রায় কেঁদেই ফেলল। কোন রকমে নিজেকে সামলে নিয়ে সে করুণ সুরে কাতর ভাবে বলল, আজ থেকে মাত্র কয়েকটা দিন আগে আমি এবং আমার দুই বন্ধু দিবাকর এবং রূপনারায়ণ মিলে এখান থেকে বহু দূরে মধুপুর নামের এক গ্রামের ধারে থাকা একটি জঙ্গলে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলাম। আপনি তো জানেন ঠাকুর মশাই, আমি মাঝে মধ্যেই দেশের বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য কিছু বন্ধুবান্ধবদের সাথে বেরিয়ে পড়ি। প্রকৃতিপ্রেমী মানুষ হওয়ার এই এক বড় সমস্যা। মধুপুরের ধারের ওই জঙ্গলের কাছে যেতেই সেখানকার এক গ্রামের মানুষ আমাদের বারবার করে বলেছিল যে আমরা যেন রাতের বেলায় কোনোভাবেই ওই জঙ্গলের ভেতর প্রবেশ না করি। সেখানকার স্থানীয় মানুষেরা নাকি এই জঙ্গলকে ভুতুড়ে বাগান বলে ডাকে। ওইখানে নাকি একাধিক অশুভ অতৃপ্ত প্রেতাত্মাদের বাস। কিন্তু আমার দুই বন্ধু সেই মানুষটির কথায় এতটুকু বিশ্বাস করেনি। অগত্যা তাদের সাথে আমিও এক প্রকার বাধ্য হয়েই সন্ধ্যার অন্ধকার নামার মুখে সেই জঙ্গলের মধ্যে তথা ভুতুড়ে বাগানের মধ্যে প্রবেশ করি। বেশ কিছু ঘন্টার পর রাতের আধার গভীর হলে আমাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। সেই দৃশ্য আমরা জীবনে কখনো প্রত্যক্ষ করিনি এবং আমি অন্তত ভুলতেও পারবো না। ভয়ানক অতৃপ্ত আত্মার দল চারিপাশ থেকে ঘিরে ধরল আমাদের। আমার দুই বন্ধু তাদের কবলে পড়ে মারা যায়, আমিও মারা যেতাম। কেবল আপনার দেওয়া এই রক্ষা কবচের জন্যই এ যাত্রায় বেঁচে গেছে। পরদিন সকালে জ্ঞান ফিরে এলে আমি সেই ভুতুড়ে জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসি, আর তারপরেই মনস্থ করি আপনার কাছে একদিন আসব এবং আপনাকে আমার সাথে যা যা হয়েছে তা সবটা খুলে বলবো। কথাগুলো বলেই চোখের জল মুছল মানবদেব। তাকে দেখে আমার ভীষণ কষ্ট হলো। আমি তার কাঁধে হাত রেখে বললাম, মনকে শক্ত করো মানবদেব। তবে তুমি যা বললে তা কিন্তু সত্যিই ভীষণ চিন্তার বিষয়। মধুপুর গ্রামের ধারে যদি
এরকম কোনো ভুতুরে বাগান থেকে থাকে তাহলে তা সাধারণ মানুষের জন্য বড়ই বিপজ্জনক। তোমার দেহের সাথে রক্ষা কবচ ছিল তাই তুমি প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছো, কিন্তু অন্যান্য মানুষদের ক্ষেত্রে তো আর রক্ষা কবচ থাকবে না তাদের সঙ্গে। সুতরাং সাধারণ মানুষেরও অবস্থা হবে তোমার মৃত ওই 2 বন্ধুর মতনই। এবার যেন ধপ করে 2 চোখের মধ্যে আগুন জ্বলে উঠল মানবদেবের। সে আগুন প্রতিশোধের, সে আগুন হলো বদলার। সে আমার দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়েই বলল, সেজন্যই তো আপনার কাছে এসেছি ঠাকুর মশাই। এর কোনো একটা বিহিত আপনাকে করতেই হবে। ওই প্রেতাত্মাদের জব্দ আপনাকে করতেই হবে। তা না হলে যে ওরা একইভাবে যুগের পর যুগ এবং কালের পর কাল ধরে নিরীহ মানুষদের প্রাণ নেবে, ঠিক যেমনভাবে নিয়েছে আমার বন্ধু দিবাকর এবং রূপনারায়ণের। আপনি জানেন না, তাদের বাড়ির পরিবারের মানুষদের দিকে আমি চোখ তুলে তাকাতে পারি না। আকাশে বাতাসে যেন সর্বত্র সময় ভেসে বেড়াচ্ছে কেবল আমার 2 বন্ধুর আত্মীয় স্বজন পরিবার মানুষজনের কান্নার আওয়াজ। সেই কান্নার শব্দ আমায় তাড়া করে বেড়ায় প্রতিনিয়ত। যতক্ষণ না ওই ভুতুরে বাগানে থাকা অশরীরী আত্মাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত একটা ব্যবস্থা আমি করতে পারছি, ততক্ষণ আমি কিছুতেই শান্ত হতে পারবো না। তুমি একদমই যথার্থ বলেছ মানবদেব। সত্যি ভুতুরে বাগানের কোনো একখানি ব্যবস্থা আমায় করতেই হবে। তবে চলুন ঠাকুর মশাই, চলুন আমার সাথে সেই মধুপুর গ্রামের পার্শ্ববর্তী ভুতুরে বাগানে। সেখানে গেলেই আপনি উপলব্ধি করতে পারবেন সমগ্র জায়গাটা ঠিক কতখানি অশুভ এবং অতিলৌকিক সত্তার ঘেরাটোপে বন্দী হয়ে রয়েছে। স্থানীয় মানুষেরা ওই জঙ্গলকে সাক্ষাৎ জমপুরীর ন্যায় ভয় পায়। কেউ সেখানে পা রাখার সাহস দেখায় না। আমাদের কিছু একটা করতেই হবে, আর সেটা যদি কেউ করতে পারে তাহলে একমাত্র আপনিই পারবেন ঠাকুর মশাই, আপনিই পারবেন। তুমি একটুখানি বসো মানবদেব, আমি একবার ঘরের ভেতর থেকে আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে বেরিয়ে আসছি। তারপরে বরং আমরা দুজনে মিলে একসাথেই রওনা দেব মধুপুর গ্রাম সংলগ্ন সেই ভুতুরে বাগানের উদ্দেশ্যে। কথায় বলে শুভশ্রী শীঘ্রম। শুভ কাজ যত তাড়াতাড়ি করা হয় ততই মঙ্গল। ওই অশুভ প্রেতাত্মাদের ওপর কোনো বিশ্বাসই নেই। আবার কোনো নিরীহ মানুষ রাতের অন্ধকারে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করলেই হয়তো সেও প্রাণ হারাবে অশরীরীদের কবলে পড়ে। এরপর আর কি, আমি আর মানবদেব মিলে রওনা দিলাম মধুপুর গ্রামের উদ্দেশ্যে। প্রথমে বেশ কিছুটা হাঁটা পথ এসে তারপর গরুর গাড়িতে চেপে তারপর আরো কিছুটা হেঁটে আমরা যখন মধুপুর গ্রাম সংলগ্ন সেই মস্ত বড় জঙ্গলটার একেবারে কোলে এসে দাঁড়ালাম, তখন সন্ধ্যা প্রায় হব। মাথার উপর দিয়ে একটা শঙ্খচিল কর্কশ চিৎকার করতে করতে কোথায় যেন একটা উড়ে গেল। শীতকালে যেমন উত্তর দিক থেকে কনকনে ঠান্ডা বাতাস ভেসে আসে, সেই রকমই হাড়ে কাঁপুনি ধরানো একটা হাওয়ার দমক যেন ভুতুরে বাগানের মধ্যে থেকে উঠে এসে সোজা হুমড়িকে ঝাঁপিয়ে পড়ল আমাদের উপর। আমি মানবদেবের দিকে তাকাতেই দেখলাম ছেলেটা চোখ মুখ জুড়ে আতঙ্কের বেড়াজাল সৃষ্টি হয়েছে। যদিও আতঙ্কিত হওয়ারই কথা, কারণ সে মাত্র কিছুদিন আগে এই জঙ্গলে রাত কাটাতে এসে এক বিভৎস ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। সেই স্মৃতি এখনো তার মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে রয়ে গেছে। আমি তার দিকে তাকিয়েই কঠিন সুরে বললাম, ভয় পেও না মানবদেব, এবার তুমি একলা নও, তোমার সাথে আমিও রাত কাটাবো এই ভুতুরে বাগানে। আর সারা রাত ব্যাপী আমাকে প্রত্যক্ষ করতে হবে গোটা বিষয়টা। যদি দেখি সত্যি তোমার কথা সত্য বলে প্রমাণিত হলো, তাহলে কাল এই জঙ্গলের মধ্যে বসবাসকারী সকল ভূত প্রেতদের উপযুক্ত ব্যবস্থা করা হবে। চলো আজকে রাতটা বরং আমরা এই জঙ্গলের মধ্যেই কাটাই। বহুক্ষণ চুপ করে থেকে গল্প শোনার পর কিশোরী এবার কৌতূহলের বশে প্রথম প্রশ্নটা করল। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি এবং আপনার সেই শিষ্য মানবদেব কি সত্যি সেই ভুতুরে বাগানের মধ্যে প্রবেশ করেছিলেন? হ্যাঁ গো, আমরা দুজন মিলে এবার সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। তবে প্রবেশ করার আগে আমি নিজের এবং মানবদেবের বেশ ভালোভাবে গাত্রবন্ধন করে নিলাম, যাতে কোনো প্রকার অশুভ শক্তি
আমাদের বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে না পারে সেই জন্যে। জঙ্গলের মাটিতে পা রাখার সাথে সাথে আমি উপলব্ধি করলাম আমার হৃদয়ের মধ্যে একটা বিশ্রী অনুভূতি ছড়িয়ে পড়ছে অতি দ্রুত। গোটা জঙ্গলটা এতটাই নিবিড় যে পড়ন্ত বেলার আবছা লালচে আলোর এতটুকুনি অংশ এসে পড়েনি জঙ্গলের বনভূমির মাঝে। সমগ্র জায়গাটা শুকনো পাতার আস্তরণে পরিপূর্ণ। মাটির উপর পাতা পড়তে পড়তে তা রীতিমতো স্তূপের সৃষ্টি করেছে। শুকনো পাতার বুকে মর্মর শব্দ তুলে আমরা এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। বেশ অনেকটা সময় হাঁটার পর যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, তখন শুকনো গাছের ডালপালা ভেঙে আগুন ধরিয়ে একটি পরিষ্কার জায়গায় বসলাম। ইতিমধ্যেই ততক্ষণে চারিদিক পুরোপুরিভাবে নিস্তব্ধ হয়ে উঠেছে। সে নীরবতা যে ঠিক কি মারাত্মক তা তোমরা এই শহরের মধ্যে এখানে বসে থেকেও গুণাক্ষরেও বুঝতে পারবে না। আমার ছোলার মধ্যে কয়েকটা পাকা কলা আর কিছু শশা ছিল, তাই দিয়ে নিজেদের ক্ষুধা নিবারণ করলাম আমরা। সন্ধ্যার আঁধার ক্রমে গাঢ় থেকে আরো গাঢ় হয়ে উঠল। আমি তোমার কোনো ক্ষতি করব না, এসো আমার কাছে এসো। নাকি সুরে কথাগুলো ভেসে এলো জঙ্গলের মধ্যে থেকে। তবে ওই কথাটা যেন কোনো একজনের নয়, একসাথে খনা গলায় শত শত জন যেন বলে উঠল একসাথে। আমি দেখলাম পুরনো ভয়টা ইতিমধ্যেই বেশ ঝাঁকিয়ে বসেছে মানবদেবের মধ্যে। তার চোখ মুখ জুড়ে খেলা করছে এক অনির্বচনীয় ত্রাস। আমি তার হাত শক্ত করে চেপে ধরলাম, আর এরপর যে দৃশ্য আমাদের প্রত্যক্ষ করতে হলো তা সত্যি কোনো সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া ভীষণ কষ্টকর ব্যাপার। কেন ঠাকুরমশাই, এরপর কি দেখলেন আপনারা যার কারণে এরকম কথা বলছেন? ওই অদ্ভুত বাগানটাতে কি আরও প্রেতাত্মাদের বসবাস ছিল নাকি? একটু ভালো করে বলুন না, কি দেখলেন? কি দেখলাম? দেখলাম জঙ্গলের যে প্রকাণ্ড গাছগুলো কালো অন্ধকারের মধ্যে দানবের ন্যায় দাঁড়িয়েছিল, সেইগুলো থেকে ধূপধাপ শব্দ করে লাফ দিয়ে বুকের ওপর ভর করে হাওয়ায় ভেসে কালো কালো বিভৎস সব ছায়া নেমে এলো আমাদের দিকে। জলাশয়ের জল থেকে উঠে এলো মেচো পেতনির দল। তাল গাছের মাথা থেকে নেমে এলো একা নড়ে। মাটির কবর ফুঁড়ে উঠে এলো মরা পচা গলা লাশ। স্কন্ধ কাটা ভেলকিবাজি দেখানোর মতন করে কাটা মুন্ডুটা নিয়ে ডান হাতে ও বাম হাতে লুপতে লুপতে এগিয়ে এলো আমাদেরই দিকে। কিন্তু আমাদের সঙ্গে যেহেতু খুব ভালোভাবেই গাত্রবন্ধন করা ছিল, তাই সে কারণে তারা আমাদের কোনরূপ ক্ষতি করতে পারল না। লাল শালু ঝোলার মধ্যে হাত ভরে আমি একখানি শুকনো আশীর্বাদী জবা ফুল বার করে বেশ কিছুটা ধুলো মাটি থেকে তুলে নিয়ে বিড়বিড় করে একটা গুহ্য মন্ত্র বলে তাতে ফু দিলাম। আর ফু দেওয়ার সাথে সাথেই বাতাসের মধ্যে একটা তীব্র ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলো। ঘূর্ণিঝড় সমস্ত অশুভ অতৃপ্ত প্রেতাত্মাদের বাতাসের সাথে উড়িয়ে নিয়ে গিয়ে ফেললো এদিক ওদিকে। তারা বিকট চিৎকার করে মিলিয়ে গেল কিছুক্ষণের জন্য। দেখলেন তো ঠাকুরমশাই, আমি আপনাকে বলেছিলাম না যে এই জঙ্গলটা সত্যিই ভালো নয়। সেই রাতে ঠিক এই রকমই এক মারাত্মক হাড় হিম করা অভিজ্ঞতা আমার 3 বন্ধুদের হয়েছিল। আমার সাথে আপনার দেওয়া ওই রক্ষা কবচ ছিল, তাই সে যাত্রায় আমি বেঁচে গেছি। আর আমার 2জন বন্ধু অসহায়ভাবে ওই অতৃপ্ত আত্মাদের হাতে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল চিরতরের জন্য। হ্যাঁ মানবদেব, সেরকমটাই তো দেখছি। সত্যি তুমি কিছু ভুল বলনি। এই জঙ্গলটা একেবারেই স্বাভাবিক নয়। অশুভ প্রেতাত্মাদের আবাসস্থল এই ভুতুড়ে বাগান। আজ রাতটা আমাদের এইভাবেই কাটাতে হবে। কাল আমি এই ভূতেদের কোনো একখানি ব্যবস্থা করব। তাহলে ঠাকুরমশাই, আপনারা কি সেই রাতটা ওই ভুতুরে বাগানেই কাটিয়েছিলেন? কিশোরের মুখে এই প্রশ্নটা শুনে ঠাকুরমশাই বেশ খানিকক্ষণ চুপ করে থাকলে। বুঝলাম
হয়তো সেই বিভীষিকাময় রাত্রিটা ঠাকুরমশাইয়ের চোখে সবচাইতে ভয়ঙ্কর কোনো ঘটনার পরিপ্রেক্ষিত ছিল। ঠাকুরমশাই বললেন, হ্যাঁ গো, সেই রাতটা ওইভাবেই সম্পূর্ণ বিনিদ্র অবস্থায় নিজেদের চারপাশে গণ্ডি টেনে বসে থেকেই কাটালাম। সে রাতে ওই অশুভ অতৃপ্ত প্রেতাত্মাদের দল যে ঠিক কতবার তাজা মাংস আর রক্তের লোভে আমাদের সংস্পর্শে আসার চেষ্টা করেছিল তা তোমাদের ধারণারও বাইরে। কিন্তু যেহেতু আমাদের চারিধারে সুরক্ষার গণ্ডি টানা ছিল এবং গাত্র বন্ধন করা ছিল, সেই জন্য বিশেষ সুবিধা করে উঠতে পারল না তারা কিছুতেই। সেই রকম ভাবেই গোটা রাত কাটানোর পর পূবের আকাশে ভোরের আলো ফুটলে আমরা দেখলাম জঙ্গলটা আবার স্বাভাবিক হতে শুরু করেছে একটু একটু করে। সমস্ত কালো কালো কুৎসিত সব অতৃপ্ত ছায়ারা দিনের আলো ফোটার সাথে সাথেই বাতাসের সাথে মিলিয়ে গেল। আমি ততক্ষণে মনস্থির করে নিয়েছি আজ রাতে আমাকে ঠিক কি করতে হবে সেই ব্যাপারে। একটানা এতক্ষণ ধরে গল্পটা বলার পর এবার ঠাকুরমশাই স্বল্প কিছুটা সময়ের জন্য চুপ হলেন। আমরা দেখলাম ইতিমধ্যেই তার চোখের দৃষ্টি বড় অস্থির হয়ে উঠেছে। তার সমগ্র শরীর জুড়ে কেমন যেন একটা চাঞ্চল্য ভাব খেয়াল করলাম। তিনি আমাদের দিকে তাকিয়ে খানিকটা বিরক্তি মেশানো সুরে বললেন, বুঝলে হে কিশোরী, তোমরা বরং এখানে একটু বসে অপেক্ষা করো। আমি একটিবার ঘরের ভিতর থেকে ভালো করে গড়গড়াখানা সেজে আনি। গড়গড়ায় টান না দিলে গল্প বলে ঠিক মজা পাচ্ছি না কিছুতেই। গড়গড়ার মতন তামাক খাওয়ার সুখ আর অন্য কিছুতেই নেই। তোমরা এখানে একটু বসে অপেক্ষা করো, আমি বরং একবার ভিতর বাড়ি থেকে ভালো করে গড়গড়াখানা সেজে আনি। গড়গড়ায় তামাক না খেলে গল্পের আসর যেন ঠিক জমে উঠছে না। আসল মৌজ হলো এই গড়গড়ায়। তবে এটা সময় সাপেক্ষ ঠিকই। টিকে ভেঙে টুকরো করো, তামাক সাজাও, আরো সব নিয়ম রয়েছে। কিন্তু দীর্ঘ এই মেহনতের পরে তামাক খাওয়ার মৌজই আলাদা। এখন মানুষের হাতে সময় কমে আসছে, বলা ভালো সময় মানুষের থেকে দূরে চলে যাচ্ছে। তাই তো সময়কে বাঁচানোর জন্য এইসব নামি দামি কোম্পানির সিগারেট বাজারে জাঁকিয়ে বসছে। যাক, তোমরা একটু বসো, আমি ভেতর বাড়ি থেকে আসছি। তামাক নিয়ে এই দীর্ঘ জ্ঞানের পর তারানাথ স্থগিত হল। ঠাকুরমশাইয়ের এই কথায় কিশোরী সামান্য আপত্তি তুলে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমি তার হাত চেপে ধরে তাকে চুপ করতে বললাম। কিশোরী আমার ইশারায় চুপ হলে আমি এবার বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, ঠিকই আছে, আপনি বরং ভিতর বাড়ি থেকে গড়গড়াখানা সেজে আনুন, আমরা না হয় ততক্ষণে এখানে বসেই আছি। আমার কথা শুনে তারানাথ খানিকটা আশ্বস্ত বোধ করল, কিন্তু আমার এই কথার পরিপ্রেক্ষিতে তারানাথ যা বলল তা হলো তারানাথ নাকি আমাদের সময় নষ্ট করছেন, তাই উনি এই গড়গড়া সাজাতে বেশি সময় নেবেন না। আর একটি বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার সোজা চলে গেলেন তার ঘরের ভিতর। মনে মনে ভাবলাম, তারানাথের গল্পের ঝুলি যদি কখনো শেষ হয়েও যায়, তবুও আমরা আসব, অন্তত আমি আসব। তারানাথের মুখে তত্ত্ব কথা শুনতেও বেশ ভালো লাগে। তখন না হয় তাই শুনব, ক্ষতি কি? আমি আর কিশোরী একে অপরের দিকে একবার দৃষ্টি বিনিময় করলাম। কিশোরীর চোখ মুখের অবস্থা দেখেই আমি বুঝতে পারলাম যে সে গল্প চলাকালীন এমন ধারা বিরতির কারণে বেশ ক্ষিপ্ত হয়েছে। ঠাকুরমশাই এবার উঠে সোজা চলে গেলেন পাশের ঘরে। কিশোরী তার বিরক্তি মাখা কণ্ঠ নিয়ে আমার দিকে তাকিয়ে মুখ বেজার করে বলল, ধুর, আর একদম ভাল লাগে না। তুমি দেখো
আবার সেই গল্পের মাঝে এক বিরতি। ভাল লাগে, তুমি নিজে বলো। আহা ভায়া কিশোরী, তুমি এত চটে যাচ্ছ কেন? জানোই তো ঠাকুরমশাই গড়গড়ার মাধ্যমে তামাক সেবন না করলে সেই তৃপ্তি অনুভব করতে পারেন না, তাই সঠিকভাবে গল্প বলতেই পারবেন না, সেই জন্যই তো বিরতি দিলেন। নাও নাও, এই সময় আমরাও একটু ধূমপান করি। গড়গড়া সাজাতে তিনি একবার যখন গৃহের অভ্যন্তরে প্রবেশ করেছেন তখন তো মনে হয় বেশ কিছুটা সময় আর এদিকে আসবেন না। এই বৃষ্টি বাদলার দিনে একটু ধূমপান করাই যাক বরং। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। এ নাও সিগারেট ধরাও। কিশোরী সিগারেটের প্যাকেট থেকে দুখানি সিগারেট বের করে একটা সে নিজে নিল এবং অপর একটা আমাকে দিল। দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেটে আগুন ধরালাম, তারপর মনের সুখে তৃপ্তি করে টান দিতে লাগলাম। বাইরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টির ঝমঝম শব্দ আমাদের কানে আসছে মাঝে মধ্যেই। ক্ষণে ক্ষণে কালো আকাশের বুক ফালা ফালা করে দিয়ে বিদ্যুতের লকলকে শিখা এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে যাচ্ছে বিষধর শ্বেত সর্পের মতো। আমাদের সিগারেট খাওয়া সমাপ্ত হলে অবশিষ্ট ফিল্টার দুটি আমরা ফেলে দিয়ে এসে বসলাম নিজেদের মতো করে। কিছু গল্প গুজব শুরু করলাম। আরও বেশ কিছুটা সময় অতিবাহিত করার পর ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে উপস্থিত হলেন ঘরে। তারপর তিনি নিজে থেকেই বলতে শুরু করলেন গল্পের পরবর্তী অংশ। তিনি বললেন, তারপরের দিন সকালবেলায় আমি আর মানবদেব সেই জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। মধুপুর গ্রামের স্থানীয় বাজার থেকে মানবদেবকে কিনে আনতে পাঠালাম প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, আর যেগুলো সে বাজার থেকে অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবে না এরকম কিছু জিনিস, এই যেমন ধরো আম গাছের মরা ডালের কিছুটা অংশ, বট গাছের একটি শুকনো পাতা, শ্মশানের কিছুটা ঝুরঝুরে মাটি, লাল শালুর ছেঁড়া অংশ, প্রতিষ্ঠিত পুকুরের এক ঘটি জল, বেশ কিছুটা গোমাতার গোবর। এই সমস্ত জিনিস সংগ্রহের জন্য আমি বের হলাম। সারাটা দিন আমাদের লেগে গেল সমস্ত কিছু সংগ্রহ করবারই কাজে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার পূর্ব মুহূর্তে আমি আর মানবদেব আমরা দুজনে মিলে এসে উপস্থিত হলাম ভুতুরে বাগান চত্বরে। ঠাকুরমশাই, আপনি আজ সন্ধ্যায় কি করার কথা ভাবছেন? এদিকে যে সন্ধ্যার অন্ধকার প্রায় ঘনিয়ে আসতে চলল। মানবদেবের মুখের দিকে তাকিয়ে আমি দেখলাম তাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে কিছুটা হেসেই ফেললাম। সে আমার ঠোঁটে হাসি দেখে ভারী অবাক হলো। বিস্ময় ভরা কণ্ঠে সে আবারও জিজ্ঞাসা করল, কি হলো ঠাকুরমশাই? আপনি আমার প্রশ্ন শুনে এভাবে হাসছেন কেন? আমি কি হাসার মতো কিছু বললাম? তুমি দেখোই না মানবদেব, আজ রাতে ঠিক কি হয়। এই ভুতুরে বাগান থেকে প্রত্যেকটা ভূতকে তাড়িয়েই তবে আমি ছাড়ব। ভুতুরে বাগানের সমস্ত বদনাম আজ রাতে পুরোপুরিভাবেই মুছে যাবে। ভূতেদের শায়েস্তা করবার জন্য জব্বর বুদ্ধি এসেছে আমার মাথায়। মানবদেব যে আমার এই রকম কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না, তা তার ওই ভ্যাবাচাকা খাওয়া মুখখানা দেখেই আমার বোধগম্য হলো। কিন্তু সে আর কোনো প্রশ্ন না করে আমাকে অনুসরণ করে প্রবেশ করলো ভুতুরে বাগানের ভিতর। হাঁটতে হাঁটতে এই গাছ ওই গাছকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। জঙ্গল ক্রমে গভীর থেকে আরো গভীরতর হয়ে উঠল এক সময়। বড় বড় গাছপালা মাথার ওপর, তাদের বিশাল বিশাল লম্বা লম্বা শাখা প্রশাখা বিস্তার করার দরুন সমগ্র জায়গাটা জুড়ে একটা অদ্ভুত মায়াবী অন্ধকার যেন ঘনিয়ে এলো ঝুপ করে। কেউ যেন সকলের দৃষ্টির অগোচরে এক শিশি আলকাতরা ঢেলে দিল গোটা জায়গাটায়। অতিলৌকিক জগতের বাসিন্দাদের বাসভূমি হওয়ার কারণে সেই জঙ্গল সাধারণ জঙ্গলের তুলনায় যে আলাদা রকম হবে তা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি আবার নিজের এবং আমার সাথে থাকা মানবদেবের কাত্রবন্ধন করে দিলাম খুব ভালোভাবে, যাতে কোনো প্রকার অশুভ অতৃপ্ত আত্মা আমাদের সামান্যতম অনিষ্ট না করতে পারে। সেই জন্য জঙ্গলের একটি পরিষ্কার স্থানে
আমি এবার সমস্ত যজ্ঞের জিনিসপত্র সাজিয়ে নিলাম। মানবদেবকে বাজার থেকে যা সকল জিনিস কিনে আনতে বলেছিলাম সে সব কিছুই কিনে এনেছিল। বাজারের থলে থেকে সিঁদুরের কৌটোখানি বের করে সিঁদুর হাতে নিয়ে শুকনো মাটির উপর একখানি জটিল যন্ত্র আঁকলাম। তারপর একটু একটু করে শুকনো কাঠ সাজালাম সেই চক্রের উপর। কৌতূহলী দৃষ্টিতে বড় বড় চোখে আমার সেই কার্যকলাপ মন দিয়ে দেখতে লাগলো মানবদেব। তবে তার প্রশ্ন করা বারণ ছিল, সেই কারণেই হয়তো তার মনের মধ্যে প্রশ্নের জোয়ার তোলপাড় করলেও সে মুখ ফুটে একটিও প্রশ্ন আমায় করতে পারল না। এই তো এটাই চেয়েছিলাম, এবার গল্প পুরো চমৎকার। কথাগুলো ভীষণ উত্তেজনার সাথে বলল কিশোরী। ঠাকুরমশাই গড়গড়া নলে ঠোঁট ছুঁয়ে এক টান দিয়ে বললেন, এরপর শুকনো পাট কাঠিতে আগুন ধরিয়ে আমি সেই যজ্ঞের কাঠের মধ্যে অগ্নি প্রজ্বলন করলাম। বেশ অনেকটা ঘি ঢেলে দিলাম আগুনের মাঝে, আর তাতেই আগুনের তেজ আরো বেশ কিছুটা বেড়ে গেল। দাউ দাউ করে জ্বলে উঠল যজ্ঞের আগুন। জঙ্গলের গাছপাতার মধ্যে থেকে ভেসে এলো একটা মৃদু কুঞ্জনের আওয়াজ। আমি বুঝতে পারলাম আমাদের চারিধারে যে বিশাল বড় বড় আম, জাম, কাঁঠালের বন রয়েছে সেখানকার ডালে ডালে কেমন যেন একটা সহসা আন্দোলনের সৃষ্টি হয়েছে। বট গাছের ডাল থেকে যেরকম ভাবে ঝুড়ি নেমে আসে ঠিক সেই রকম ভাবে গাছের ডাল থেকে নেমে এলো সরু সরু লিকলিকে হাড়ের হাত পা। গাছের জমাট বাঁধা অন্ধকারের মধ্যে পাতার ফাঁক দিয়ে দেখা গেল সেখানে তপ তপ করে জ্বলে উঠল জোড়া জোড়া লাল আর চপজেটে আলো। ভূতের দল হলদেটে সব ধরা দাঁত বের করে খিলখিল খিলখিল শব্দে ভীষণ উল্লাসে হেসে উঠল। তাদের হাসির শব্দ কানে এসে পৌঁছানো মাত্রই মানবদেবের মনের মধ্যে থিতিয়ে পড়া ভয়টাই যেন চাকা দিয়ে উঠল পুনরায়। ভয় সে ঠক ঠক করে রীতিমতো কাঁপতে শুরু করলো। তার দাঁত কপাটি প্রায় লেগে গেল। চারপাশ থেকে সমবেত খনা খনা সুরে ভেসে এলো একটাই বাক্য, আমি তোমার কোনো ক্ষতি করব না, এসো আমার কাছে এসো। আমি এবার সে যজ্ঞের আগুনের চারপাশে ভালো করে ছিটিয়ে দিলাম প্রতিষ্ঠিত পুকুরের এক ঘটি জল। তারপর আগুনের চারধারে চারটে লাল ছালুর টুকরো রেখে তাতে শ্মশানের ঝুড়ো মাটির অংশ দিলাম। ভিড় করে মন্ত্র পড়ে অনেকগুলো শুকনো লঙ্কা একসাথে যজ্ঞের আগুনে দিয়ে বেশ কিছুটা ধুনো ছড়িয়ে দিলাম। আর ঠিক এরপরেই শুরু হলো আসল কাণ্ড। যেই সকল ভূতদের দল এতক্ষণ ধরে নিজেদের মধ্যে হাসাহাসি, মজা, ঠাট্টা তামাশায় নিদারুণ ব্যস্ত হয়ে পড়েছিল, তারাই সেই লঙ্কা পোড়ার ধোঁয়ার গন্ধে আর তীব্র ঝাঁঝে চিৎকার করে উঠল। তাদের সকলের কান মাথা যেন ভোঁ ভোঁ করল। চোখের জলে নাকের জলের অবস্থা, যাকে বলে এক কথায়। সকল ভূত হাসি থামিয়ে এবার খনা গলায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। আমি আরো কিছুটা ধুনো হাতে তুলে নিয়ে তা ছুড়ে দিলাম আগুনের মধ্যে। ফলে ধোঁয়ার মাত্রা বৃদ্ধি পেল খুব স্বাভাবিকভাবে। তাল গাছের মাথা থেকে কয়েকটা একানরে যেন নিজেদের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়লো গাছের মাথা থেকে সোজা মাটিতে। আম গাছ আর জাম গাছ থেকে ধূপধাপ শব্দ করে পাকা ফল পড়ার মতো কয়েকটা কালো কালো কায়াহীন ছায়া বোধ হয় অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল ধরা তলে। বাবা গো, মা গো বলে ভূতের দল যে যেদিকে পারল দৌড় লাগালো ঊর্ধ্বশ্বাসে। গোটা ভুতুড়ে বাগান জুড়ে সেই অফুরন্ত ধোঁয়ায় কোনো অশরীরী অতৃপ্ত আত্মায় টিকে থাকতে পারল না শেষ অবধি। ভূতেদের অমন ধারা নাজেহাল অবস্থা দেখে প্রাণপণে হাসতে শুরু করলো মানবদেব। তার হাসি রেশ যেন কিছুতেই থামতে চাইল না। হাসতে হাসতে সে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি ঠাকুর মশাই, আপনি ভূতগুলোর আচ্ছা ব্যবস্থা করেছেন বটে। হ্যাঁ, তা যা বলেছ মানবদেব। আসলে কি জানো, লঙ্কা পোড়ার গন্ধ কোনো অশরীরী অশুভ আত্মার পক্ষেই সহ্য করা সম্ভব নয়। সেই কারণেই তো ওরা এই জঙ্গল ছেড়ে রাতের অন্ধকারেই যে যেদিকে পারল পালিয়ে গেল। ওরা সকলে আজ এমন শিক্ষা পেয়েছে
যার কোনোদিনও কখনো এই জঙ্গলে ফিরে আসার বিন্দুমাত্র সাহস দেখাবে না কিছুতেই। চলুন ঠাকুর মশাই, এদিকের কাজ তো শেষ হলো, এবার তাহলে আমরা এই জঙ্গলের মধ্যে থেকে বের হই। হ্যাঁ, তাই চলো মানবদেব। আর আমাদের এই জঙ্গলের মধ্যে থাকার কোনো প্রয়োজনই নেই। আজ থেকে এই জঙ্গল সম্পূর্ণ স্বাভাবিক হলো। এই জঙ্গলে আর কোনো অশুভ অতৃপ্ত আত্মার বসবাস নেই। যে সকল আত্মার এখানে থাকতো তারা মারাত্মক ভয় আর লঙ্কা পোড়ার ঝাঁ সহ্য করতে না পেরে কাস্তে কাস্তে পালিয়ে গেছে হয়তো এতক্ষণে বঙ্গদেশ ছাড়িয়ে বহু দূরে। এই জঙ্গলের ভেতরে আর কোনো নিরীহ মানুষ প্রবেশ করে অশুভ আত্মাদের হাতে তাদের আর প্রাণ দিতে হবে না কোনোদিন। বাহ ঠাকুর মশাই, আপনার আজকের এই বলা কাহিনী একদম দুর্দান্ত ছিল। কি হে ভাইয়া, আজকের মতো ঠাকুরমশাইয়ের গল্প বলা তো শেষ হলো। চলো এবার আমরা বরং বাড়ির পথে হাঁটা লাগাই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো ভাইয়া। যা গল্প শুনলাম, মনে হয় এবার বাড়ি যাওয়াটা উচিত। আবার না হয় আসা যাবে। কিশোরীর কথা শেষ হতে না হতেই চারি এবার আড্ডা ঘরের ভেতর ঢুকে আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে কিছুতেই যেতে দেবে না এমন একটা ভাব নিল। তার বক্তব্য সে নাকি রান্না চাপিয়েছে বেশ খানিকক্ষণ ধরে। আমাদের দুপুরের আহার না করে সে কোথাও যেতে দেবে না। আমি বললাম, সে কি চারিমা, আবার আমাদের জন্য রান্না করার কি প্রয়োজন ছিল বলো দেখি? আমার এই প্রশ্ন শুনে দেখলাম চারি শুধু একটা লাজুক হাসি হাসল। হেসে রিনরিনে নুপুরের শব্দ তুলে আবার রান্নাঘরের দিকে চলে গেল। বুঝলাম আমাদের না খেয়ে বাড়ি ফেরা ছাড়া উপায় নেই। ভালোই হয়েছে, তোমরা দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে দরকার হলে একটু বিশ্রাম নিয়ে তারপরই না হয় যেও কিশোরী। তার আগে এই সময় তোমরা বরং একটু গল্প গুজব করো, আর আমি না হয় একখানি পাসিং শোয়ের সিগারেট ধরাই। আমি আর কিশোরী এবার নিজেদের মধ্যে টুকিটাকি গল্প গুজব শুরু করলাম। আর ঠাকুর মশাই সিগারেটের প্যাকেট খুলে একখানা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে মনের সুখে টান দিতে লাগলেন। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও মধু গ্রামের জঙ্গল। তারানাথের চরিত্রে বুবাই, কিশোরীর চরিত্রে রৌনিক, চারির চরিত্রে কস্তুরী, প্রেতাত্মার চরিত্রে অধ্যায়। অন্যান্য ভূমিকায় গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ, শব্দগ্রহণ ও স্পেশাল এফেক্টসে আবির, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।